আজকে আমরা লিও টলস্টয়ের লেখা একটা অসাধারণ ছোট গল্প নিয়ে কথা বলবো, ইলিয়াস। গল্পটা আমাদের সবার পড়া, সাহিত্য সঞ্চয়নে আছে। তো এই গল্পটা কিন্তু আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আচ্ছা, সত্যিকারের সুখ জিনিসটা আসলে কি? চলুন আজ ইলিয়াসের জীবন দিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তার সম্পদ, তার পতন, আর সবশেষে তার যে উপলব্ধি, সেই অসাধারণ কাহিনীর গভীরে যাওয়া যাক। এই যে ছবিটা, এটাই যেন পুরো গল্পের সারমর্ম। মানে কিভাবে একজন মানুষ তার সবকিছু হারিয়ে ফেলার পর প্রকৃত সুখ খুঁজে পেল। ভাবা যায়, একসময় যে মানুষটার সম্পদের কোনো শেষ ছিল না, সে কিভাবে একেবারে নিঃস্ব হয়ে গেল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ওই নিঃস্ব অবস্থাতেই সে খুঁজে পেল জীবনের আসল মানে। চলুন আমরা তার এই অদ্ভুত যাত্রার সঙ্গী হই। আচ্ছা, তাহলে আজকে আমরা গল্পটা কিভাবে দেখব? প্রথমে দেখব ইলিয়াসের অসম্ভব সম্পদ আর প্রতিপত্তি। তারপর কিভাবে সে সম্পদ সে হারালো তার করুণ কাহিনীটা জানব। এরপর দেখব মোহাম্মদ শাহের বাড়িতে তার নতুন জীবন কেমন ছিল। আর তারপর গল্পের সবচেয়ে জরুরি অংশ, অতিথিদের সাথে তার সেই বিখ্যাত কথোপকথন। আর সবশেষে সুখের আসল মানেটা কি, সেইটা বোঝার চেষ্টা করব। তো চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা যখন ইলিয়াসের সাথে পরিচিত হই, সে তখন বিশাল ধনী আর প্রভাবশালী একজন মানুষ। কিন্তু জানেন তো, সে কিন্তু সবসময় এমন ছিল না। তার শুরুটা ছিল খুবই সাধারণ। তার জীবনটা শুরু হয়েছিল খুব সামান্য কিছু জিনিস দিয়ে। ভাবুন তো, মাত্র 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। কিন্তু সে আর তার স্ত্রী শামশেমাগি দুজন মিলে ভোর থেকে রাত পর্যন্ত যা পরিশ্রমটা করত না, অবিশ্বাস্য। আর সেই অক্লান্ত পরিশ্রমের ফলে ৩৫ বছরের মাথায় সে হয়ে ওঠে পুরো উফা প্রদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। মানে কঠোর পরিশ্রমের একটা জ্বলজ্বন্ত উদাহরণ ছিল তারা দুজন। তার সম্পদের পরিমাণটা একটু কল্পনা করার চেষ্টা করুন। 200 ঘোড়া, 150টা গরু মহিষ আর 1200 ভেড়া, মানে বিশাল ব্যাপার। এই বিপুল সম্পদ তাকে শুধু ধনীই বানায়নি, তাকে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি করে তুলেছিল। চারপাশের সবাই তাকে দেখে ঈর্ষা করত, বলাবলি করত, ইস, ইলিয়াসের মতো যদি হতে পারতাম। তার এতটাই বিষয় সম্পত্তি ছিল যে একা সামলানো তো সম্ভবই ছিল না। বিশাল পশুপাল দেখাশোনার জন্য ভাড়াটে মজুর ছিল। আবার দুধ দোহানো আর সেই দুধ দিয়ে খুমিস, মাখন, পনির এসব বানানোর জন্য ছিল ভাড়াটে মজুরানিরা। ইলিয়াসের বাড়িতে বলা যায় সবসময় একটা উৎসব লেগে থাকত, অতিথিদের আনাগোনা লেগেই থাকত। কিন্তু কথায় আছে না, ভাগ্য সবসময় একরকম থাকে না। ইলিয়াসের জীবনেও ঠিক তাই হল। তার সুখের দিনগুলো যেন হঠাৎ করেই শেষ হয়ে গেল। চলুন এবার দেখি কিভাবে তার এই বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তার পতনটা ছিল খুবই দুঃখজনক আর ভয়াবহ। মানে একটার পর একটা বিপর্যয় আসতেই থাকল। প্রথমে তার এক ছেলে মারামারিতে মারা গেল। তারপর আরেক ছেলে আর তার বউ অবাধ্য হয়ে গেল, তাই তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে হলো। এরপর শুরু হলো সম্পদের ওপর আঘাত। মড়ক লেগে তার সবচেয়ে ভালো ভেড়াগুলো সব মরে গেল। তারপর দুর্ভিক্ষ এলো, ঘাসের অভাবে অনেক গরু ঘোড়া মারা পড়ল। আর শেষে যা কিছু ভালো ঘোড়া বাকি ছিল, সেগুলো কিরগিজ দস্যুরা এসে চুরি করে নিয়ে গেল। মানে একেবারে সর্বশান্ত অবস্থা। আস্তে আস্তে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে ৭০ বছর বয়সে এসে, ভাবুন একবার, তাকে বেঁচে থাকার জন্য তার শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে হলো। মানে তার লোমের কোট, কার্পেট, ঘোড়ার সাজ, সব। যে মানুষটা একসময় প্রদেশের সবচেয়ে ধনী ছিল, সে তার স্ত্রীর সাথে একেবারে নিঃস্ব, সহায় সম্বলহীন হয়ে পড়ল। তো যখন তাদের আর যাওয়ার কোনো জায়গা রইল না, তখন তাদের পুরনো এক প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের ওপর দয়া দেখাল। সে ইলিয়াস আর তার স্ত্রীকে নিজের বাড়িতে আশ্রয় দিল। আর এখান থেকেই কিন্তু ইলিয়াসের জীবনের একটা একদম নতুন অধ্যায় শুরু হল। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন। ইলিয়াসের 2 জীবনের মধ্যে কি বিশাল একটা পার্থক্য। যখন সে ধনী ছিল, তখন তার জীবনটা ছিল খালি দুশ্চিন্তায় ভরা। সম্পদ কিভাবে রক্ষা করবে, চোরের ভয়, কার সাথে কি কথা বলতে হবে, এইসব। নিজের আত্মার কথা ভাবার বা ঈশ্বরের কথা ভাবার তো সময়ই ছিল না। এমনকি স্ত্রীর সাথে 2টো কথা বলারও ফুরসত পেত না। আর এখন গরিব মজুর হিসেবে তাদের কোনো চিন্তাই নেই, শুধু মনিবের কাজটা ঠিকঠাক করা ছাড়া। জীবনে এসেছে এক অদ্ভুত শান্তি। আচ্ছা, এবার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। একদিন হল কি, মোহাম্মদ শাহের বাড়িতে দূর থেকে কিছু অতিথি এলেন। আর এই অতিথিদের সামনেই গল্পের সেই মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তটা তৈরি হল। তো সেই অতিথিদের মধ্যে একজন মোল্লাও ছিলেন। তারা ইলিয়াসকে দেখে ঠিকই চিনে ফেলল, আরে এ তো সেই বিখ্যাত ইলিয়াস।
তারা তখন নিজেদের মধ্যে তার অতীত সম্পদ আর এখনকার এই দুরবস্থা নিয়ে আলোচনা করতে লাগল। মোহাম্মদ শাহ তখন ইলিয়াসকে ডেকে এনে অতিথিদের সাথে তার পরিচয় করিয়ে দিল। অতিথিরা তো বেশ কৌতূহলী। তারা ইলিয়াসকে জিজ্ঞেস করে বসল, আচ্ছা, এটা কি সত্যি যে আপনি একসময় বিশাল ধনী ছিলেন? এখন তো আপনার সেই পুরনো দিনের কথা মনে পড়লে নিশ্চয়ই খুব কষ্ট হয়, তাই না? মানে যে কেউ ঠিক এই প্রশ্নটাই হয়তো করত। কিন্তু ইলিয়াসের উত্তরটা ছিল একেবারে অন্যরকম, যা কেউ আশাই করেনি। সে একদম শান্তভাবে একটা হালকা হাসি দিয়ে বলল, আমি যদি আপনাদের সুখ দুঃখের কথা বলি আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। তার চেয়ে এক কাজ করুন, আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তার এই শান্ত রহস্যময় উত্তরটা অতিথিদের কৌতূহল যেন আরও 1000 গুণ বাড়িয়ে দিল। আর এরপরই মঞ্চে এলেন ইলিয়াসের স্ত্রী শামশেমাগি। তিনি এগিয়ে এসে এমন কিছু কথা বললেন যা শুধু গল্পের মোড়ই ঘুরিয়ে দিল না, আমাদের ভাবনার জগতেও একটা ঝড় তুলে দিল। এখান থেকেই আমরা গল্পের আসল শিক্ষাটা পাই। শামশেমাগির কথাগুলো শুনুন। তিনি বললেন, 50টা বছর ধরে আমরা সুখ খুঁজেছি, কিন্তু একদিনের জন্যও পাইনি। আর এখন এই গত 2 বছর ধরে যখন আমাদের কিচ্ছু নেই, যখন আমরা অন্যের বাড়িতে মজুর হিসেবে কাজ করছি, আমরা জীবনের সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি। আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই। কি অবাক করা কথা, তাই? কিন্তু কেন এমন হলো? কিভাবে এটা সম্ভব? এই স্লাইডটা দেখুন। এখানে কারণটা খুব পরিষ্কারভাবে বলা আছে। যখন তারা ধনী ছিল, তাদের জীবনটা ছিল একটা দুশ্চিন্তার চক্র। সম্পত্তি রক্ষা করা, পশুদের খাওয়ানো, চোরের ভয়, অতিথিদের আপ্যায়ন, মানে অন্তহীন চিন্তা। নিজেদের জন্য বা ঈশ্বরের জন্য তো বটেই, একে অপরের জন্য তাদের কোনো সময় ছিল না। আর এখন কোনো সম্পত্তি নেই, তাই কোনো চিন্তাও নেই। এখন তাদের হাতে অঢেল সময়, নিজেদের আত্মার কথা ভাবার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার, একে অপরের সাথে দুটো কথা বলার। তাহলে ইলিয়াসের গল্প থেকে সুখের আসল রহস্যটা কি জানা গেল? চলুন পয়েন্টগুলো একবার দেখে নিই। প্রথমত, এমন একটা জীবন যেখানে সম্পদ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। দ্বিতীয়ত, নিজের আত্মার কথা ভাবার জন্য যথেষ্ট সময় পাওয়া। তৃতীয়ত, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সুযোগ। আর চতুর্থ, মানুষের সাথে মন খুলে কথা বলা আর একটা সত্যিকারের সংযোগ তৈরি করা। এই কথাগুলো শুনে জানেন তো, অতিথিরা প্রথমে হেসেই ফেলেছিল। কিন্তু তারপর যখন জ্ঞানী মোল্লা সাহেব কথাগুলোর গভীরতা ব্যাখ্যা করলেন, তখন সবাই একেবারে চুপ হয়ে গেল। তারা বুঝতে পারল, ইলিয়াস আর তার স্ত্রী কোনো সাধারণ কথা বলছে না। তারা জীবনের এমন এক গভীর সত্যের কথা বলছে, যা হয়তো কোনো পবিত্র ধর্মগ্রন্থেই লেখা থাকে। ইলিয়াসের এই অসাধারণ গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, সম্পদ আর সুখ এই দুটো কি আসলেই এক জিনিস? আমরা যেগুলোকে সুখের চাবিকাঠি বলে মনে করি, টাকা, খ্যাতি, ক্ষমতা, এগুলো কি সত্যি আমাদের সুখী করতে পারে? নাকি আসল সুখ এর থেকেও অনেক সহজ, অনেক গভীর কোনো অনুভূতির নাম? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।